দেখো, সাজেশান দেখার আগে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝে নাও। যারা এমডিসি অর্থাৎ পার্টস কোর্সে পড়ো তাদেরকে দুটো পেপার থাকছে, সিসি ওয়ান এবং সিসি টু। এখানে দেখে নাও সেমিস্টার ওয়ান দেওয়া রয়েছে। সেমিস্টার ওয়ানে সিসি ওয়ান সিসি টু পড়েছে, একইভাবে সেমিস্টার টুতে সিসি ওয়ান সিসি টু পড়েছে। এখন থার্ড সেমিস্টারে দেখো সেই একই রয়েছে, সিসি ওয়ানে বেঙ্গলি ছিল, বেঙ্গলি রয়েছে, সিসি টু হিস্ট্রি ছিল, হিস্ট্রি রয়েছে। এই সেমিস্টার থেকে দেখো মাইনর পেপার কিন্তু প্রথম দুটো সেমিস্টারে ছিল না, ফাঁকা রয়েছে। এখন আসছে মাইনর পেপার। এখানে দেখো পল সায়েন্স রয়েছে মাইনর পেপার। এক্ষেত্রে তোমাদের যাদের এই মাইনরের জায়গায় প্রথমে ইতিহাস রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আমি এটা একটা উদাহরণ হিসেবে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে মেয়েটি, এর দেখো কোথাও কিন্তু পল সায়েন্স নেই, আইডিসিতে দেখো বা সিসি টু বা সিসি ওয়ান পল সায়েন্স কিন্তু কোথাও নেই। তোমাদেরকে বলছি, তোমরা যারা এই ভিডিওটি দেখছো ইতিহাসের জন্য, তারা নিশ্চয়ই এই সিসি ওয়ান বা সিসি টু কিংবা আইডিসি কোনোটাতেই কিন্তু তোমরা ইতিহাস পাওনি, তাই তোমাদের মাইনরে ইতিহাস রয়েছে। এবং দেখো পরবর্তী যে 6টা সেমিস্টার তোমাদের, এই 3, 4, 5, 6 চারটেই কিন্তু তোমাদেরকে ইতিহাস পড়তে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। অর্থাৎ ধরে নিলাম তোমাদের সিসি ওয়ানে বেঙ্গলি রয়েছে আর সিসি টুতে পল সায়েন্স রয়েছে বা অন্য কোনো সাবজেক্ট, কিন্তু ইতিহাস কোথাও ছিল না। এই প্রথমবার তোমরা ইতিহাস পড়বে, তাই তোমাদের মাইনরে এই ইতিহাস 4টে সেমিস্টারই থাকবে। এবং এই প্রথম সেমিস্টারে তোমরা ইতিহাস যেটা পড়বে তারই সাজেশান এখানে আমি উল্লেখ করব। একইভাবে যারা অনার্সে পড়ো, তোমাদের মাইনর 2 হিসাবে যাদের ইতিহাস থাকছে তাদের জন্য কিন্তু আজকে এই সাজেশানটা। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার দেখে নেব আজকে সাজেশান। দেখো তার আগে একটু সিলেবাসটা ছোটো আকারে দেখে নাও। দেখো তোমাদের যে সিলেবাস, মোট 4টে অধ্যায়। এই ইংলিশতে প্রথমে দেখে নাও 4টে অধ্যায় কী কী রয়েছে। 4টে অধ্যায় আমি সেটাকে বাংলায় দেখিয়ে দেবো। এই 4টে অধ্যায় থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং এই 4টে অধ্যায়কে ফলো করেই কিন্তু আমি সাজেশনটা তৈরি করেছি। এই গেল তোমাদের 4টি অধ্যায়। এটাকে বাংলায় করলে যেগুলো হয়, টপিক হয়, প্রথম অধ্যায় রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে বিভিন্ন উপাদানসমূহ। এর মধ্যে একাধিক টপিক রয়েছে, সাব টপিক, তবে মেন টপিকটা হলো এটা। দ্বিতীয় টপিক হচ্ছে আদিম মানুষের যাযাবর জীবন থেকে শুরু করে খাদ্য উৎপাদক হয়ে ওঠা, এবং তৃতীয় টপিক হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কীয়, এবং চতুর্থ অধ্যায় হচ্ছে সংস্কৃতির বিবর্তন। এই হচ্ছে তোমাদের 4টে অধ্যায় বা তোমাদের সিলেবাস। তো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তোমরা দেখে নাও। এবার দেখো মার্কস ডিভিশন, অর্থাৎ তোমাদের 20 নম্বরে কিন্তু দুটো প্রশ্ন থাকবে, 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকে দুখানা প্রশ্ন উত্তর করতে হবে 40 নম্বর। 10 নম্বরে 4টে থাকবে, সেখান থেকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে 20 নম্বর, এবং 5 নম্বরে 3টে, 6টা থাকবে 15, মোট 75 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে সিলেবাস তোমরা জানলে এবং কোশ্চেন প্যাটার্ন তোমরা জানলে। এবার দেখে নাও সাজেশান। তো প্রথমে আমরা দেখে নেব 20 নম্বরের প্রশ্নগুলি। 20 নম্বরের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখো 5 স্টার দিয়ে রেখেছি। যার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এটি কিন্তু ধরে নিতে পারো তোমাদের পরীক্ষা পড়বেই পড়বে, এই একটা প্রশ্ন 5 স্টার। আরও একটি প্রশ্ন যেটা 5 স্টারের প্রশ্ন, সেটা দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এক্ষেত্রে দেখো সাহিত্যিক বলতে বোঝায় দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্য। এক্ষেত্রে এমনও প্রশ্ন আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো। তবে এমন হতে পারে তোমাদের যে 10 নম্বরের প্রশ্ন আসবে বললাম, সেক্ষেত্রে শুধু দেশীয় সাহিত্য কিংবা বৈদেশিক সাহিত্য দিতে পারে। এমনও হতে পারে টিকা টাইপ যে প্রশ্ন আছে 5 নম্বরের, সেই 5 নম্বরে দিতে পারে যে দেশীয় সাহিত্য বৈদেশিক সাহিত্য। অর্থাৎ তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটি এমনভাবে তৈরি করো যাতে 10 দিক 20 দিক কিংবা 5 পড়ুক, তোমরা কিন্তু এটা কভার করতে পারবে। আর এই প্রশ্নটা তোমাদের কিন্তু আসবেই আসবে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য দেখো এবং পতনের কারণ। দেখো হরপ্পা সভ্যতাতে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেটা হতে পারে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা কিংবা সভ্যতার পতনের কারণ। পরের প্রশ্ন দেখো, মগধের সাম্রাজ্যের উত্থান এর পেছনে বিভিন্ন কারণগুলি আলোচনা করো। অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের যে উত্থান হয়েছিল তার কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলি কী ছিল, জৈন ধর্মের সঙ্গে এর পার্থক্য কী, বা উত্থানের কারণ, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে তোমাদের দেখো আমি সব মিলিয়ে 6টা প্রশ্ন দিয়েছি 20 নম্বরের জন্য। এই 6টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বৈদিক যুগের ধর্মীয়, অর্থনৈতিক এবং সামাজিক জীবনের পরিচয় দাও, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 6টি প্রশ্ন দিলাম, আরও কয়েকটি প্রশ্ন রয়েছে দেখে না 20 নম্বরের জন্য। এই একটা প্রশ্ন দেখো, আর্য সমস্যা। এই আর্য সমস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হতে পারে 10 কিংবা 20, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্য সমস্যাটা। দেখো আরও দুটি প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে টিকা লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রাহক আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন,
এবার দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রথম প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, তাম্লিকাম বলতে কী বোঝো? তাম্লিকাম সাহিত্যের বা সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈদিক যুগের ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল, প্রভাব এবং কারণ তিনটি কিন্তু করতে হবে। আলেকজান্ডার ভারত আক্রমণের কারণ, ফলাফল, প্রভাব তিনটেই করতে হবে, বর্ণনা করো। আরও একটি প্রশ্ন, উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। আরও একটি প্রশ্ন, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই যে 6টি প্রশ্ন দিলাম 10 নম্বরের জন্য, এগুলো তোমরা তৈরি করো। আশা করছি এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তো 20 গেল, 10 গেল, এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। তবে এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের এই মাইনর 1-এ কিন্তু বা অনার্সদের মাইনর 2, অর্থাৎ তোমাদের যে কোনো সাবজেক্টে অনার্স থাকে না কেন, আশা করছি ইতিহাস অনার্স থাকবে না, অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে এবং তোমাদের মাইনর পেপার হিসাবে ইতিহাস রয়েছে, মাইনর 2 পেপার হিসাবে যাদের অনার্স রয়েছে তাদের মাইনর 2 একই সিলেবাস, পাসদের মাইনর 1 এবং অনার্সদের মাইনর 2। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রশ্নগুলো দিলাম, বিশেষ করে 5 নম্বরগুলো একটু হালকা ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। তো আমি তোমাদের অনার্স এবং পাস দুজন মিলিয়ে প্রশ্নগুলো দিচ্ছি এবং পরীক্ষার কিছুদিন আগে। দেখো তোমাদের যেহেতু সিলেবাস এক, তাই কিন্তু প্রশ্নগুলো দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। তবে অনার্স পাস কিছুটা হলেও হালকা আলাদা হয়। তো আমি পরীক্ষার কিছুদিন আগে অনার্সের জন্য এবং পাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাদা করে দেব। তবে সবই যেহেতু ইম্পর্টেন্ট, তাই তোমরা এখন থেকে সবগুলো তৈরি করো। যেমন দেখো, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগের সম্পর্কে টিকা লেখো। আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। হরপ্পা সভ্যতার নগর কাঠামো মূল বৈশিষ্ট্যগুলি লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল? বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনের প্রকৃতি লেখো। ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধা শিল্পের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। হরপ্পা সংস্কৃতির ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মেহেরগড় সংস্কৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটা কিন্তু অনার্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার ধর্ম, চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটিও অনার্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, এটা দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? চতুরাশ্রম প্রথা সম্পর্কে টিকা লেখো। জৈন ধর্মের মূল দর্শন বা আদর্শ বা বাণীগুলি সংক্ষিপ্ত লেখো। প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় চৈনিক সাহিত্যের গুরুত্ব, এটিও অনার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশেদের জন্য গুরুত্বপূর্ণ। মাইকোলিথ ও মেঘালিথ, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু এক্ষেত্রে দুটি প্রশ্ন আছে, একসঙ্গেও আছে, আলাদাও আছে। এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী জানো? নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো? এই প্রশ্নগুলি করলে আশা করছি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে।